পড়ছি এক প্রেমারণ্যে, পর্ব সংখ্যা 2, কলমে সুলতানা তুনি। শুধু একটাই দুশ্চিন্তা হচ্ছে, না জানি এই রায়ানের সাথে ধরে বিয়েই দিয়ে দেয়। এহেন বৈরী ভাবনার মাঝেই ওপাশ থেকে আওয়াজ ভেসে এলো, কি হলো, দরজা খুলছেন না কেন? উপরের বেড থেকে রায়ান সন্তপনে মনোযোগ আকর্ষণ করলো মেয়ে দুটোর। খানিক ঝুঁকে ফিসফিসিয়ে বলল, ভয় পেয়ে গেলেন? ওই সন্ত্রাসীরাই এসেছে আবার, রেলের লোকের নাম করে বোকা বানাতে চাচ্ছে। আপনি কি করে জানলেন? সামিহা প্রশ্ন করল ভুরু কুঁচকে। এতক্ষণ ধরে স্থিরচিত্রে ওদের আওয়াজ শুনলাম, কণ্ঠস্বর বেশ পরিচিতই মনে হচ্ছে। চুপচাপ শুয়ে থাকুন তো, আমি অলরেডি ব্যবস্থা নিয়েছি। কি কি আপনি ব্যবস্থা নিয়েছেন? কই, এতক্ষণ তো বলেননি। কেন, আপনারা বুঝতে পারেননি? না বললে বুঝবো কিভাবে? তখন আপনার মুঠোফোন থেকে আমার ছোট ভাইকে টেক্সট করেছি। ও রেলের লোকদের সাথে যোগাযোগ করে আমার ঘটনার অদ্যপ্রান্ত জানাবে। কিছুক্ষণের মধ্যে হয়তো রেল কর্তৃপক্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মধ্যরাত তো এখন, তাই হয়তো আমার ভাইটার যোগাযোগে একটু দেরি হচ্ছে। ফিসফিসিয়ে জবাব দিল রায়ান। দরজার ওপাশ থেকে আবারও হুঙ্কারের সুরে তারা এলো, কি হলো, দরজাটা কি খুলবেন না? রায়ানের কথা শুনে স্বস্তি এসেছে ওদের দুবোনের অস্থির চিত্তে। আর কোনো ভয় নয়। এবারে বেশ আত্মবিশ্বাস নিয়ে জোর গলায় সামিহা ওদেরকে জবাব দিল, কেন দরজা খুলবো? আমরা তো ট্রেন থেকে পালিয়ে যাচ্ছি না, তাই না? ট্রেন থামলে দরজা খুলে দেব, তখনই চেক করবেন। আপনারা আইন লঙ্ঘন করেছেন। আপনাদের কেবিনে বিনা টিকিটে পরপুরুষ ঢুকেছে। আমরা কিন্তু পুরো কেবিনটা ভাড়া নিয়েছি নিজেদের ফ্যামিলির জন্য। এখানে বিনা টিকিটে পরপুরুষ আসবে কোত্থেকে? এতই যখন মাথা ব্যথা, তো কিছুক্ষণ অপেক্ষা করুন। আমি রেল পুলিশকে খবর দিচ্ছি, পুলিশ এলেই দরজা খুলে দেব। রেল পুলিশের খবর শুনে দরজার ওপাশের লোকগুলো সম্ভবত খানিক ভড়কে গেল, কিঞ্চিত বিভ্রান্তও হলো। ওদের সতর্ক আওয়াজের ফিসফিস শব্দ ভেসে এলো কেবিনে। আর কোনো চাতুরি নয়। ক্ষণিকেই কেবিনের সামনে থেকে ফিরে যাবার সম্মিলিত পদধ্বনি শোনা গেল। আচানক যেন এক প্রশান্তির হাওয়া বইতে শুরু করছে কেবিনে। সে হাওয়ায় ওরা তিনজন স্বস্তির শ্বাস ফেলল। সবারই নয়ন বদন জুড়ে ঘুমের ঘোর লাগা পূর্বাভাস। রায়ান একরকম আদেশের সুরেই বলল, আর কোনো টেনশন নিয়েন না তো, নিশ্চিন্তে শুয়ে পড়ুন এখন। সামিহা একবার সতর্ক দৃষ্টি বিনিময় করল ছোট বোনের সাথে। দুজনের বদনে ঈষৎ খুশির ঝিলিক। ইশারায় কিছু আলাপও হলো চুপটি করে। এরপরে সামিহা মৃদু হেসে মনোযোগ আকর্ষণ করল রায়ানের। লাজডাঙ্গা শুভ্র বদনে ভীষণ বিনয়ী সুরে বলল, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শেষ হলে আপনি কিন্তু বেরিয়ে যাবেন আমাদের কেবিন থেকে। যদি না যাই? মামার বাড়ির আবদান পেয়েছেন, যাবেন না কেন? মুহূর্তেই খেপে গিয়ে ধমকের সুরে প্রশ্ন করল সামিহা। আপনার এই হাজব্যান্ড ফিরে গেলে দুঃখ পাবেন না? দুষ্টু স্বরে পাল্টা করল রায়ান। দেখুন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। হতে পারে বাড়াবাড়ি, তবে আপনার বয়স কিন্তু কম হয়নি। মনে হচ্ছে 25-26 হবে। কেবিনে বোনও আছে সাথে একজন। তবু এত ভয় পাচ্ছেন কেন আমায়? সন্ত্রাসীদেরকে সরিয়ে দিলে আমি তো এমনিতেই বেরিয়ে যাব এখান থেকে। ধন্যবাদ, তবে আমার বয়সটা কিন্তু আপনার ধারণার চেয়ে বেশি। 25-26 নয়, 27.5 বছর বয়স আমার। পেশায় আমি ভবিষ্যৎ টিচার। প্রথম বিসিএসেই শিক্ষা ক্যাডার হয়েছি। জেলা শহরে সরকারি মহিলা কলেজে জয়েন করব সামনের সপ্তাহে। ভেরি গুড নিউজ। জানেন, জেলা শহরের মহিলা কলেজটা না একদম আমাদের বাসার পাশে। সত্যি? আচ্ছা, আপনাদের নামগুলো কিন্তু এখনো জানা হলো না। ও সরি, আমার নাম সামিহা, আমার বোনটার নাম নাবিহা। নাবিহা কিসে পড়ে? ওর একটা পড়ালেখা, নামের পড়ালেখা করেও মেডিকেল ভার্সিটি কোথাও চান্স পায়নি। অনার্স শেষ করেছে একটা কলেজ থেকে, এখন মাস্টার্সও সেখানেই করছে। ও, আমি সরি তখন নাবিহাকে চড় মারার জন্য। আপনাকেও আঘাত করেছি। সত্যিকার অর্থে আপনারা দরজা খুলে দিলেই ওরা আমায় মেরে ফেলতো। ট্রেনের কেবিনের সামনে রাতে মানুষের আনাগোনা এমনিতেই কম থাকে। আমার জীবন কেড়ে নিতে ওদের তেমন সময়ও লাগতো না। আর হ্যাঁ, আপনাদেরকে আঘাত করার সময় আমার মাথা ঠিক ছিল না। জীবন মরণের প্রশ্ন তো। না না, ঠিক আছে। আচ্ছা, আপনারা কি শুধু এই 2 বোনই? না, আমরা মোট 4 জন। 3 বোন, 1 ভাই। ভাইয়া সবার বড়, লন্ডনে থাকে। মাঝখানে আমরা 2 জন, আর সবার ছোট বোনটা আমাদের অনেক ছোট। ভার্সিটিতে ভর্তি হয়েছে এবার। বেশ। মিনিট খানেক নীরব থাকলো গতিশীল ট্রেনের এ কক্ষ। নিশ্চুপ নির্বাক সবাই। আনমনে চুপি চুপি কিছু একটা ভাবল সামিহা।
অতঃপর ইতস্তত বোধ করে রায়ানকে বলল, যদি কিছু মনে না করেন তবে একটা প্রশ্ন করতে পারি? নির্দ্বিধায় করুন। ঈষৎ লাজুক হেসে মিষ্টি শুধালো, না মানে আপনি কি আসলেই সরকারি অফিসার? জি, বিসিএস অফিসার। কিন্তু প্রমাণ নেই। নাবিহা টিপ্পনি কেটে বলল পাশ থেকে। ট্রেন থামুক, প্রমাণ দেখিয়ে দিব। যেই একখান চেহারা আসছে বিসিএস অফিসারের গল্প নিয়ে। আবারও বিদ্রুপ করল নাবিহা। আমি তো আজ জীবন নিয়ে পালিয়ে এসেছি। ভীষণ এলোমেলো এখন আমি। হ্যান্ডসাম লুকে এলে পাগল হয়ে যেতেন আপনারা। আমার তো মনে হচ্ছে আপনিই পাগল হয়ে গেছেন আমার সামিহা আপুকে দেখে। আসলেই পাগল হতাম যদি আপনার বোনটা ঝগড়টে না হতো। আপনাকে কে বলল আমি ঝগড়টে? সামিহা প্রশ্ন করল জিজ্ঞাসা সুরে। রায়ানও কাল বিলম্ব না করে সোজাসাপটা জবাব দিল, ট্রেনে ওঠার পর থেকেই তো আমার সাথে ঝগড়া করে যাচ্ছেন। শুধু শুধু দোষ দিচ্ছেন কিন্তু। নিশ্চয়ই আপনার বউ ঝগড়টে হবে। সেরকমই তো মনে হচ্ছে, কারণ আপনি নিজেই কিন্তু আমার বইয়ের পরিচয় নিয়ে বসে আছেন। আপনার প্রয়োজনেই কিন্তু ওভাবে বলেছি। বারবার একটা কথা বলেন কেন? এই কথাটা ছাড়া আপনার কি ভালো লাগে না? একটা কথাই ভালো বলেছেন এই পর্যন্ত। যাকগে, আর কিছু বললাম না এটা নিয়ে। তবে আপনার মতো ঝগড়াটে মেয়েকে আমি কখনোই আমার বউ বানাবো না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আর ঝগড়া না করে আমায় ঘুমোতে দিন এখন। আমিও আপনার বউ হতে চাই না। আপনার বউ হলে রাত বিরেতে আমাকে ওইভাবে গুন্ডা পান্ডা ধাওয়া করবে। কি দরকার এমন গুন্ডা পান্ডার লিডারকে বিয়ে করার? আর শুনুন, আমরাও ঘুমিয়ে পড়ব। সন্ত্রাসীরা ধরা পড়লে আপনি কেবিন ত্যাগের সময় আমাদেরকে ডেকে তুলবেন। জি, ডেকে তুলব। তবে একটা জিনিস ভুল বলেছেন। আমি কিন্তু গুন্ডার লিডার নই। যে গুন্ডাদের সামনে থেকে সেই কিন্তু গুন্ডার লিডার হয়। এই যেমন আপনি আজকে সামনে ছিলেন। বুঝেছি, নতুন করে ঝগড়া করতে চাচ্ছেন। করতে থাকুন, আমি ঘুমোচ্ছি। গুড নাইট। আর কোনো আলাপ হলো না কেবিনে। সবাই ঘুমের দেশে পাড়ি দেবার চেষ্টায় মগ্ন। ঘুমপড়ি কি আর দেরি করবে নাকি? মায়ার প্রয়াস নিয়ে দ্রুতই চলে এসেছে ক্লান্ত নয়ন দুয়ারে। তিনজনই ধীরে ধীরে জড়িয়েছে ঘুমপড়ির মায়ায়। রাত ৩টা। আধার জড়িয়ে নীরব নিস্তব্ধ পুরো পৃথিবী। এ যেন পিনপতন নীরবতা। দ্রুতগতির ট্রেনটিও থেমে আছে রেল লাইনে। আচানক নখ হলো কেবিনের বদ্ধ দরজায়। গভীর সুপ্তিমগ্ন সামিহা। নাভিহার কোনো হুঁশ নেই। রায়ানের নিদ কেটে গেল দরজায় মৃদু আঘাতের আওয়াজে। নির্জরানো কণ্ঠে ছেলেটি প্রশ্ন করল, কে? স্যার, আমি, রেল পুলিশ। রায়ান ধপ করে নামলো নিশ্চল ট্রেনের উপরের বেড থেকে। সামিহার শিয়রের নিকটেই সেই মুঠোফোনটি রাখা। মুঠোফোন নিয়ে সাইড বাটন প্রেস করলো দ্রুত হাতে। ডিসপ্লেতে ভেসে আছে ছোট ভাই সুচনের হোয়াটসঅ্যাপ টেক্সট, ভাইয়া, রেল পুলিশ শীঘ্রই যোগাযোগ করবে তোমার সাথে। মিনিট 40 আগে টেক্সট করেছে সুচন। রায়ান মোটামুটি কনফার্ম হলো রেল পুলিশে এসেছে দোরগোড়ায়। এগিয়ে গিয়ে দৌড় খুলেও দিল নির্দ্বিধায়। সামনে দাঁড়ানো রেল পুলিশ সালাম দিয়েই কিছু জিনিস বাড়িয়ে দিল। স্যার, আপনার ঘড়ি, মোবাইল, আইডি কার্ড সব উদ্ধার করেছি ওদের কাছ থেকে। ওরাও আটক হয়েছে। ধন্যবাদ। কিন্তু ট্রেন চলছে না কেন? রেল লাইনে সমস্যা হয়েছে। মধ্যরাত তো, সবকিছু ঠিক করতে একটু সময় লাগবে। হয়তো ঘন্টা পেরিয়ে যাবে। ও, আমি তো এখন শত্রুমুক্ত। আমার জন্য কোথাও একটা সিটের ব্যবস্থা করে দিন প্লিজ। আমি এই কেবিন থেকে বেরিয়ে যাব এখনই। খালি সিট হয়তো পাওয়া যাবে না, তবু আপনি আসুন, দেখি কিছু করতে পারি কিনা। রায়ান কেবিনের দরজা উন্মুক্ত রেখেই ওদের দু বোনকে ডাকতে শুরু করলো। গভীর নিদে মগ্ন দুজনই। ছেলেটি খানিক চিন্তিত, কিভাবে সজাগ করবে এই ঘুমকুমারী দুটোকে। নিজে তো প্রস্থান করতে চায় এখনই, কিন্তু ওরা সজাগ না হলে ভেতর থেকে দরজা লক করবে কি? রায়ান গলা চড়িয়ে আবারও ডাকলো সামিহাকে। এবারও কোনো সাড়া নেই, একটু নড়াচড়া পর্যন্ত নেই। দোরগোড়ায় অপেক্ষমান রেল পুলিশ বলল, স্যার, ওনারা তো সজাগই হচ্ছেন না। এই কেবিনের দরজাও খোলা রেখে যাওয়া ঠিক হবে না। আপনি বরং কেবিনেই থেকে যান। এতক্ষণ যেহেতু কোনো অঘটন হয়নি, আশা করি আপনাদের মাঝে আর কোনো অঘটনও হবে না। রায়ানও মেনে নিল রেল পুলিশের কথাই। কক্ষদ্বার বন্ধ করে পুনরায় উঠে গেল উপরের বেডে। ঘন্টা দুয়েক লেগেছে রেল লাইন ঠিক করতে। ঠিক হবার আরও 1 ঘন্টা পরে ট্রেন থামে সামিহাদের থানায়। এই দীর্ঘ সময়টায় ঘুমিয়েই ছিল ওরা দুবোন। ঘুম ভাঙল ফজরের অনেক পরে, রায়ানের বাস খাই গলার ডাকে। মধ্যরাতে বাবা মধু খান ফোন কল দিয়েছিলেন। মুঠোফোন সাইলেন্ট থাকায় মেয়ে দুটো রিসিভ করতে পারেনি। ওদের সাথে যোগাযোগ করতে না পেরে ভীষণ চিন্তিত ছিলেন বাবা। ভোর হতেই চরম উৎকণ্ঠায় ছুটে এলেন স্থানীয় রেল স্টপেজে। বাবার সাথে ছোট মেয়ে রিধিতাও এসেছে।
হাসপাতালে অসুস্থ বড় চাচার অবস্থা মধ্যরাতে বেশ স্থিতিশীল। সামিহাদের বাবা মধু খানও মোটামুটি চিন্তামুক্ত। ওদের 2 বোনের সাথে রায়ানও নেমেছে ট্রেন থেকে। ছেলেটির দাদাবাড়িও এই থানাতেই। গত রাতে শহর থেকে ফ্যামিলির সবাই এসেছে দাদাবাড়িতে। সে দাদাবাড়িই গন্তব্য এখন। ট্রেন থেকে নেমে রায়ানের সাথে বাবা আর ছোট বোনের পরিচয় করে দিল সামিহা। পরিচয় পর্ব শেষে রিদিতা দ্রুত কদমে খানিক দূরে গিয়ে দাঁড়িয়েছে। রেল লাইনের এখানে কয়েকটি ছাগলছানা তিরিং বিরিং লাফাচ্ছে। সেই সবে প্রাণ ভরে দেখছে খানবাড়ির ছোট্ট মেয়েটি। এদিকে রায়ানের ভাই সুচন মেহরাবও এখন রেল স্টপেজে। রাতভর ভাইয়ের উপর দিয়ে অনেক ঝড় ঝাপটা গিয়েছে তো দাদাবাড়ি থেকে ছোট ভাই ছুটে এসেছে রায়ানকে নিরাপদ সঙ্গ দিতে। এক মনে মুঠোফোনে কথা বলতে বলতে এগোচ্ছে সুচন। ছাগলছানার তিরিং বিরিং লাফ উপভোগ করছিল রিদিতা। হঠাৎ একটি ছাগলছানা দৌড়ে এলো মেয়েটির পানে। মেয়েটিও ঝড়ের বেগে পেছাতে লাগলো দুষ্ট চিত্তে। আচানক পশ্চাৎগামী হতে গিয়ে মেয়েটির কোনো হুঁশ নেই। বেখেয়ালি এক ধাক্কায় ফেলে দিল সুচনকে। বেচারা পুরো বোকা বনে গেল খানিকি। রিদিতা থমকে গেছে এ যুবককে ফেলে দিয়ে। সুচনের গুছানো চেহারাটা এলোমেলো হয়ে গেছে এহেন হঠাৎ ঝড়ের তাণ্ডবে। এই শ্যামবর্ণের যুবকের গভীর নয়নে ভীষণ ক্ষোভের ঘনঘটা। সেই সাথে প্রচণ্ড বিরক্তি নিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে রিদিতাকে বলল, বুঝছি দেশে দৃষ্টি প্রতিবন্ধীর সংখ্যা একজন বাড়ছে। আপনি আমায় দৃষ্টি প্রতিবন্ধী বললেন কেন? কালে বিলম্ব না করে প্রতিবাদ করল মেয়েটি। তাহলে কি আন্ধা বলবো? মুখ সামলে কথা বলুন। আপনি জানেন আমি এখানকার চেয়ারম্যান মধু খানের মেয়ে। গলা চড়িয়ে হুঙ্কার দিল রিদিতা। তাই নাকি? আমায় ফেলে দিয়ে সরি তো বলেনি নাই, উল্টো ঝগড়া শুরু করে দিয়েছেন। আপনার বাবার নামটা মধু খান না হয়ে বিষ খান হওয়া উচিত ছিল, কারণ আপনার ব্যবহারটা বিষাক্ত। দাঁতে দাঁত চেপে জবাব দিল সুচন। আপনার মতো গুন্ডাকে নামকরণ করতে হবে না আমার বাবার। আমায় গুন্ডা বললেন কেন? একজন অপরিচিত লোককে বাজে কথা বলতে লজ্জা করে না? বজ্রের ন্যায় গর্জে উঠল সুচন। কি অপরিচিত আপনি? আপনি তো আমাদের ভার্সিটির ভিপি সুচন মেহরাব। আপনার মতো বদমাশকে গুন্ডা বলতে লজ্জা লাগবে কেন? ও আচ্ছা, আমার ভার্সিটিতেই পড়েন তাহলে? ভ্রু কুঁচকে বলল সুচন। আপনার ভার্সিটি মানে? ভার্সিটিটা কিনে নিয়েছেন নাকি? আমিও ওই ভার্সিটির স্টুডেন্ট, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আমি। একদম পিচ্ছি দেখি। আর কথা বাড়াতে চাই না আপনার সাথে। দেখা হবে ভার্সিটিতেই। আমিও দেখে নেব আপনার মতো গুন্ডাকে। দেখে নিন, আপনার মতো মেয়েরা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকে আমায় একবার দেখার জন্য। মনে হয় খুব সুন্দর, আসলে তো একটা বান্দর। মাত্রই রায়ান দেখেছে ছোট ভাই সুচনকে। দূর থেকে ইশারায় কাছে ডাকলো ভাইটিকে। সুচনও বাধ্য ছেলের ন্যায় ফিরে যাচ্ছে রায়ানের নিকট। রিদিতা মোটেও খেয়াল করেনি ইশারায় কাছে ডাকা ব্যাপারটি। ভেবেছে সুচন হেরে গেছে। ভার্সিটির ভিপিকে ঝগড়ায় হারাতে পেরেছে ভেবে বিজয়ের খুশিতে মেয়েটি পুনরায় ফিরে গেল ছাগলছানার নিকটে। স্থানীয় চেয়ারম্যান মনির খান মধু আর তার বড় 2 মেয়ের সাথে পরিচিত হলো সুচন। কিছুক্ষণ আলাপ শেষে 2 ভাই ফিরে যাচ্ছে নিশ্চিন্তে। চেয়ারম্যানও তার বড় 2 মেয়েকে নিয়ে ধীরে ধীরে আসছে। ছোট মেয়ে রিদিতা এখনো আরেকটু সামনে, ছাগলছানার দুষ্টুমি দেখতেই মগ্ন। রায়ান সুচন একদম কাছাকাছি চলে এসেছে মেয়েটির। পাশ দিয়ে অতিক্রম করবে এখনই। ছাগলছানা নিয়ে রিদিতাকে ব্যস্ত থাকতে দেখে সুচন ঠোঁট টিপে বলল, মিস পটুরানী। পুটুরানী? পুটুরানী মানে কি? ছাগল রানী বলছে আমায়? ছাগল বানিয়ে দিল আমায়? এহেন এলোমেলো ভাবনায় রিদিতা সিংহীর ন্যায় খেপে গেল খানিকি। কিন্তু পাল্টা জবাবে যুবকটিকে যে কি নাম দেবে তার কিছুই খুঁজে পেল না। এই যেন ঝগড়ার ফাইনাল রাউন্ডে হেরে যাওয়া, ট্রফি হাতছাড়া হওয়া। সূচনা তো চলে গেছে বহু দূরে। বেচারি মনে মনে জ্বলে পুড়ে ছারখার হলো শুধু। সময়ের নিরন্তর ছন্দে পেরিয়ে গেছে 3টি মাস। সময়ের ছন্দে মানব জীবনও আসে যায় কত ছন্দ, ঘটে কত বিচিত্র ঘটনা। আসে দিন বদল, পালা বদলের নতুন খেলা। সামিহার জীবনও আজ এরকমই এক পালা বদলের দিন। আজ বিয়ে মেয়েটির। লেকচারার মেয়েটির বিয়ে হচ্ছে এক ব্যাংকারের সাথে। পাত্রের বাড়ি জেলা শহরে। রায়ানদের একই পাড়ায়। পরিবারের ইচ্ছায় অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে সামিহার। বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। পুরো বাড়ি লোকে লোকারণ্য। কাজী সাহেব এসে বসেছেন স্টেজের এখানে। আচানক এক ফোন কল এলো পাত্রের মুঠোফোনে। পাত্রের ফোনালাপ শেষে বিয়ে বাড়ির সব রং যেন মুহূর্তেই মলিন হয়ে গেল। মেয়েটির জীবনে নেমে এলো এক আকাশ কালো মেঘের